বেশ। So thank you everyone, and welcome to my class on critical theory. And today I will try to speak on gender identity, gender studies, feminism to some extent. এই বিষয়টা নিয়ে আজকে একটু বলার চেষ্টা করব। এবার তোমরা আমাকে বলো যে তোমাদের কি জেন্ডার মানে ইন জেনারেল জেন্ডার নিয়ে কোনো ইন্ট্রোডাকশন হয়ে গেছে, মানে কেউ কি পড়িয়েছেন সেটা একটু বলো। মানে ইন জেনারেল জেন্ডার নিয়ে কি কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে? স্যার ক্রিটিক্যাল থিওরির মধ্যে কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি, কিন্তু তা বাদে আমরা আলাদা করে পড়েছি কিছুটা। তোমরা আলাদা করে মানে এমনি এমনি পলিটিক্যাল থিওরিতে বা পলিটিক্যাল সায়েন্সে পড়ছো নাকি? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, ঠিক আছে। মানে এই এই কোর্সে কোনো আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি, তাই তো? না স্যার। না, বেশ বেশ, ঠিক আছে। বেশ, তাহলে আমরা একটু শুরু করি। ইন জেনারেল কাকে ফেমিনিজম বলে, হোয়াট ইজ ফেমিনিজম, হোয়াট ইজ জেন্ডার স্টাডিজ, তার বেসিক্স দিয়ে শুরু করি, দেখি আমরা কতটা পড়তে পারি। সো বেসিক্যালি ফেমিনিজম বা বাংলায় যদি আমি আমি বলি তাকে নারীবাদ, বা আরো ভালো বাংলায় বললে মানবী চর্চা, মানবী চর্চা। তো বেসিক্যালি এই যে এই যে নারীবাদের ধারণা, এটা কিন্তু আমরা কিছুতেই বলতে পারবো না যে পিন পয়েন্ট করে একটা নির্দিষ্ট বিন্দুতে শুরু হচ্ছে না। It's a range of diverse socio-political movement. It suggests many multiple সামাজিক এবং রাজনৈতিক মুভমেন্টের একটা সংমিশ্রণ। সো এটাকে ফেমিনিজম না বলে ইন দ্য প্লুরাল সেন্স ফেমিনিজমস বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং এর মধ্যে দিয়ে বেশ কয়েকটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এমনকি ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে ইকুয়ালিটি অফ দ্য সেক্সেস, অর্থাৎ দুই লিঙ্গের মানুষ। এবং আমরা দেখবো পরবর্তীকালে এটা কেবলমাত্র আর দুই লিঙ্গ নয়, সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা মানে আরো অনেক মেনি সেক্সুয়ালিটিস, মেনি সেক্সেসে কেমন করে ট্রান্সফর্ম হচ্ছে। তো বেসিক্যালি লিঙ্গ ভেদে, লিঙ্গের বাইরে বেরিয়ে আমাদের সামাজিক জেন্ডারের ধারণাটা এই ফেমিনিজম আসার ফলে অনেক বেশি একটা ব্রডার, একটা একটা অত্যন্ত শক্তিশালী, বলা যেতে পারে একটা ব্রডার মুভমেন্টে পরিণত হচ্ছে। তাহলে হোয়াট ইজ ফেমিনিজম? Feminism is a range of diverse social political movements and ideologies, আদর্শ, that aim to define, establish and achieve the political, economic, personal and the social equality of the sexes. Political একদিকে রাজনৈতিক, একদিকে অর্থনৈতিক, একদিকে ব্যক্তিগত, এক ধরনের সামাজিক ইকুয়ালিটি। It's a very important word. What do you mean by equality? Equality মানে হচ্ছে সমানতা। Equality in every aspects, be it in the economic aspect, তুমি যা ওয়েজ পাচ্ছ একটা মহিলার ওয়েজও একই রকম হবে। তুমি যে ধরনের রাজনৈতিক ফ্যাসিলিটি পাচ্ছ একটা মহিলার রাজনৈতিক ফ্যাসিলিটিও এক রকমের হবে। এটা কোনোদিনই আমাদের সমাজে এক হয়ে আসেনি। ক্যান ইউ বিলিভ পৃথিবীতে প্রথম ইন নিউজিল্যান্ড in the year 1908 for the first time the women get right to vote. মহিলারা প্রথমবার ভোটাধিকার পায় 1908 সালে, প্রথম কয়েক একটি দেশে। তারপরে ইউরোপে আস্তে আস্তে সেটা 1920, 1920s, 1930s। ভারতবর্ষে প্রথম মহিলারা সম্পত্তির অধিকার পায় 1952 তে, 1952 স্বাধীনতার পরে। ফলে ইকোনমিক রাইট, পলিটিক্যাল রাইট, সেগুলো প্রত্যেকটাই বিভিন্ন মুভমেন্টের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, সামাজিক এক ধরনের লড়াইয়ের মধ্যে দিয়ে নারীদেরকে
অর্জন করে নিতে হয়েছে, অটোমেটিক্যালি পাইনি। এবং এই যে ভেরি আইডিয়া অফ দ্য ফেমিনিজম, it incorporates the position that societies prioritize the male point of view, that 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 from the very beginning society is essentially patriarchal in nature. Patriarchy বাংলা করতে দাঁড়ায় পুরুষতন্ত্র সবকিছু ব্যাপারে। ধরা যাক তোমাদের বাড়িতে দ্য ভেরি ফ্যাক্ট যে সকালবেলা যখন বাড়ির বাইরে কোনো একজন, যদি আমি ধরে নিই, যদি কোনো একজন নারী চাকরি করে, কোনো একজন নারী কোনো একটি বিশেষ প্রতিষ্ঠানে কাজ করে, সে একজন পেশাদার, শি ইজ আ প্রফেশনাল, সে সকালবেলা যখন চাকরি করতে যাবে, এটা যেন অলমোস্ট আ রুল অর অ্যান আনরিটেন রুল, যে তাকে বাড়ির সমস্ত ধরনের রান্না বান্না কাজকর্ম সেগুলো দেখে তারপরে সে বাইরে যেতে পারে। কিন্তু এটা পুরুষের ক্ষেত্রে সেই ধারণাটা কিন্তু একেবারেই তা নয়, তার জীবনটা কিন্তু এরকম নয়। ফলে যে মুহূর্তে তুমি নারী হয়ে জন্মেছো, সেই মুহূর্তে এটা যেন এক ধরনের আনরিটেন রুল that the entire society will be unequal to you, will be unfair to you, এবং সমস্ত ধরনের ডোমেস্টিক অ্যাক্টিভিটি তোমাকে করে বেরোতে হবে। এবং কেবলমাত্র তাই নয়, it's not only limited to the domestic activity, you will be judged on the basis of your clothes, তুমি কোন জামা কাপড় পরছো তার বেসিসে তোমায় জাজ করা হবে। তুমি কখন বাড়িতে ফিরছো, the time of your return to home, তার ভিত্তিতে জাজ করা হবে। এবং ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, দ্য ক্যারেক্টার, পুরুষ মানুষের কোনো চরিত্র বলে কিছু হয় না, কিন্তু নারীর চরিত্র সবসময় জাজড হয়। ইনফ্যাক্ট এই সো কল্ড কনসেপ্ট অফ দ্য ক্যারেক্টার, আমরা জেনারেল যাকে মরাল এবং এথিক্যাল সেন্স, যাকে চরিত্র বলি বাংলায়, এর কিন্তু আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু সমাজ সেটাকে তৈরি করেছে, সেটাকে কনস্ট্রাক্ট করেছে। এই যে ভেরি কনস্ট্রাকশন অফ দ্য আইডেন্টিটি, যে এই সময় নারী বাড়িতে ফিরবে, নারী এই কাজ করবে, নারী এই কাজগুলো করতে পারে, এই কাজ করতে পারে না, এই পোশাক পরতে পারে, এই পোশাক পরতে পারে না। This very ideas associated with the social and cultural construction of the women identity is known as gender, is known as gender. আমি পরে বলবো যে কিভাবে the very idea of the gender is different from that of the sex. Sexuality এবং gender এর মধ্যে পার্থক্য কি? That sex is a biological entity. তুমি নারী বা পুরুষ হিসেবে জন্মাবে কি জন্মাবে না সেটা তোমার হাতে নেই। এটা এক ধরনের বলা যেতে পারে জৈবিক প্রক্রিয়া। সেক্সুয়ালিটি এক ধরনের আইডেন্টিটি যেটা তোমার বার্থের সঙ্গে সঙ্গে ডিটারমাইন্ড হয়, বাট জেন্ডার ইজ নট। একটা নারী বা পুরুষ যে বেড়ে ওঠে এবং সেখানে এক ধরনের পুরুষত্ব নিয়ে বেড়ে ওঠে, তার মধ্যে যে পুরুষত্বের আইডেন্টিটি আরোপ করা হয় বা নারীত্বের আইডেন্টিটি আরোপ করা হয়, সেটা করে সমাজ। সমাজ এবং তার বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া। বলো এতদূর পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার? বেশ। And then we are coming into the very concept of the gender stereotype. তুমি কি জানো স্টিরিওটাইপিফিকেশন কাকে বলে? স্টিরিওটাইপ, STEREOTYP। স্টিরিওটাইপিফিকেশন মানে এই মানুষটা বা এই ধরনের মানুষটা এই জিনিস করতে পারে। ফর এক্সাম্পল, একটা সময় ব্রিটিশ আমলে এরকম ধরা হতো দ্যাট মেজরমোস্ট দোজ হু আর শিডিউলড ট্রাইবস, যারা কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, অ্যাজ ইফ তাদের একটা বিরাট বড় অংশ দ্যাট দে ক্যান বি থিপস, তারা চোর হতে পারে।
সমাজে রিপ্রেসড এবং মার্জিনালাইজ সেকশনের মানুষের একটা বড় অংশ চোর হতে পারে। এই যে আমি ধরে নিচ্ছি এরা এই হতে পারে, এর ফলে এক ধরনের আইডেন্টিটি তাদের উপরে ইম্পোজ করা, জোর করে চাপিয়ে দেওয়া, এটি হচ্ছে স্টিরিওটাইপিফিকেশন। and this is absolutely in this is absolutely true in case of gender stereotypification. Gender stereotypification মানে একটা এই যে পুরুষ মানে এই কাজ করতে পারে, that men means intelligent, that women means unintelligent, non-intelligent, that men means powerful, women are less powerful. This is to some extent true কারণ মেয়েরা ফিজিক্যালি তো কখনোই পুরুষদের মতো পাওয়ারফুল হতে পারে না, যদিও তার মানে তার বিরুদ্ধে বহু আমি এক্সাম্পল দেখাতে পারি যারা যেরকম বহু নারীরা অনেক বেশি ফিজিক্যালি পাওয়ারফুল, কিন্তু আমি জেনারেল করছি। ফলে এইভাবে যে স্টিরিওটাইপ তৈরি করা হয়েছে সমাজে, এই এই ব্যাপারটা এডুকেশনাল, প্রফেশনাল অপরচুনিটি, পেশাদার এবং শিক্ষাগত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এবং the very basis of the feminism is that efforts to change gender stereotypes. প্রচুর পরিমাণে উদ্যোগ এবং পরিশ্রম দেওয়া হয়েছে নারীবাদে এই জেন্ডার স্টিরিওটাইপ, এই নারীদের একটা নির্দিষ্ট রোল, তার বাইরে তার কিছু কাজ করতে পারে না, সেটাকে ফাইট করার জন্য, in order to establish educational and professional opportunities for women and that they are equal to those of the men. ফলে from a right to vote, from holding the public office, ঠিক সরকারি বিভিন্ন ধরনের বড় বড় পোস্ট হোল্ড করা, কাজ করা, ইকুয়াল ফেয়ার ওয়েজেস, একই কাজের ভিন্ন মূল্য নয়, ইকুয়াল পে, এলিমিনেটিং দ্য জেন্ডার পে গ্যাপ, যেটা আমাদের সমাজের সর্বক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে তুমি দেখা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন হিরো অনেক বেশি টাকা পায় একজন হিরোইন, অনেক ক্ষেত্রে মেল ডক্টর একটা ফিমেল ডক্টর থেকে বেশি পায়, এই যে পে গ্যাপ। and to receive equal education, to enter into the contract মানে যে কোনো ধরনের বলা যেতে পারে সামাজিক কন্ট্রাক্ট, ধরা যাক ম্যারেজ ইজ এ কাইন্ড অফ কন্ট্রাক্ট, সেখানে একটা মেল একটা ফিমেল যেন সমান গুরুত্ব পায়, to have equal rights within the very institution of the marriage, বিবাহ নামক প্রতিষ্ঠানের সমান রাইট, এবং টু হ্যাভ মেটারনিটি লিভ, এইগুলো প্রত্যেকটাই বলা যেতে পারে ফেমিনিস্ট মুভমেন্টের পার্ট। তো এই যে ভেরি আইডিয়া অফ দ্য ফেমিনিজম, আমি যেটা নিয়ে ডিসকাস করলাম যে আমরা জেনারেল নারীবাদ বলতে কি বুঝি, নারীবাদ মানে এইগুলোই, নারীবাদ মানে রাইট টু ইকুয়াল, রাইট টু ভোট, ইকুয়াল রাইটস অফ অপরচুনিটিস, equal rights of gender, equal rights of pay, equal rights of the property, equal rights to education, এই যে equal rights in every section of life, তাকে in general আমরা ফেমিনিজম বলতে পারি। এবার এই যে ফেমিনিজম, এইগুলোকে বেশ কয়েকটা আমরা ওয়েভে ভাগ করতে পারি। কোন কোন ওয়েভ? বেসিক্যালি রেবেকা ওয়াকার এবং ম্যাগি হাম তারা তিনটে ওয়েভে ভাগ করেছিল, এখন সেটা ফোর্থ ওয়েভ, চারটে ওয়েভে, চারটে পাঁচটা ওয়েভ, অনেকে ফিফথ ওয়েভ বলে, এরকম বিভিন্ন ওয়েভে বিভক্ত ফেমিনিস্ট মুভমেন্ট। সো হোয়াট ইজ ফার্স্ট ওয়েভ? ফার্স্ট ওয়েভ মানে at the very beginning of the 19th and early 20th centuries, যখন বেসিক্যালি প্রথম ফেমিনিস্ট মুভমেন্ট যার হাত দিয়ে শুরু হয় তার নাম হচ্ছে মেরি উলস্টনক্রাফট। তিনি পিবি শেলির শাশুড়ি ছিলেন, বিখ্যাত পোয়েট পিবি শেলি। মেরি উলস্টনক্রাফটের হাত দিয়ে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য উইমেন শুরু হয় এই ফেমিনিস্ট মুভমেন্ট। এবং বেসিক্যালি মানে ফার্স্ট ওয়েভ কি নিয়ে কনসেন্ট্রেট করতো? ওভারটার্নিং দ্য লিগাল ইনইকুয়ালিটি, যে আইনি জটিলতা রয়েছে, যে আইনি ইকুয়ালিটি ছিল সেইগুলোর বিরুদ্ধে লড়ে, and basically addressing the issues of the women's suffrage. Suffrage মানে SUFF RAG, suffrage মানে হচ্ছে ভোটিং রাইটস, মনে থাকবে, ভোট দেওয়ার অধিকার। এই মানে নারীদের যে রাজনৈতিক ইনস্টিটিউশনে ঢোকার ইকুয়াল রাইট রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার, যে কোনো ধরনের মিনিস্টার হওয়ার যে ইকুয়াল রাইট রয়েছে। কারণ মাথায় রাখতে হবে পলিটিক্যাল পাওয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
পাওয়ার। যদি রাজনৈতিকভাবে কেউ ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে সমাজে বিভিন্ন ক্ষেত্রে সেই ক্ষমতাগুলো যাবে না, চ্যানেলাইজ করবে না, ক্ষমতা উপর থেকে না নামে। এবং মাথায় রাখতে হবে, পলিটিক্যাল পাওয়ার মিনস দ্য পাওয়ার টু চেঞ্জ গভর্নমেন্ট পলিসিস, সরকারি বিভিন্নভাবে নীতি নির্ধারণ করা। আমি যদি ভোটই দিতে না পারি, তাহলে ইলেকশনে পার্টিসিপেট করা তো দূরের কথা। তাহলে ভোট দেওয়ার পরে ইলেকশনে পার্টিসিপেশন, তারপরে সঠিক জায়গাতে যাওয়া, মানে টু হোল্ড ভেরিয়াস কাইন্ড অফ পাবলিক অফিসেস, সেই পোস্টগুলো পাওয়া। ফলে ফার্স্ট ওয়েভ ফেমিনিজম এই ধরনের বেসিক ইনইকুয়ালিটি নিয়ে, রাইট ফর ভোটিং, রাইট ফর হোল্ডিং পাবলিক অফিস, এই নিয়ে ডিল করেছে। পরবর্তীকালে সিস্টেম বদলাতে থাকে। 1960 থেকে 80 দশকের, 60 এবং 70 দশকে বলা যেতে পারে, যার নাম তোমাদের সিলেবাসে আছে, সিমন দি বোভের, SIMONEDBEVOIR, সিমন দি বোভের হাত ধরে শুরু হয় সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। তার বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্স, বুঝতে পারছো নামের মধ্যেই প্রতীকটা বর্তমান। দ্য সেকেন্ড সেক্স মানে হিস্টোরিক্যালি উইমেন বিং ট্রিটেড অ্যাজ সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে চিরকাল দেখা হয়েছে। ফলে এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজম 60 এর দশক 70 এর দশক ডমিনেট করে, এবং তারা কি ইস্যু নেয়? তারা ইস্যু অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে ইকুয়াল রাইটস, ওয়ার্ক প্লেসের মধ্যে ইকুয়াল রাইটস, অ্যান্ড অফ কোর্স রিপ্রোডাক্টিভ রাইটস। উইমেনে তখন মেটারনিটি লিভ দেওয়া হতো না, অথচ তাদের দে আর গিভিং বার্থ টু দেয়ার টু বোথ দ্য মেন অ্যান্ড দ্য উইমেন, তারা সন্তানের জন্ম দিচ্ছে, অথচ তারা কোনো ধরনের লিগাল অপরচুনিটি পাচ্ছে না। তারা কাজ কামাই করলে সেখান থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হবে, মাইনে দেওয়া হবে না। এর বিরুদ্ধে লড়াই শুরু হয় হচ্ছে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। থার্ড ওয়েভ ফেমিনিজম 1990s 2000 জুড়ে হয়। কিরকম রাইট? ফর এক্সাম্পল, নানা ধরনের এই যে জেন্ডার, আইডিয়া অফ জেন্ডার, এই জেন্ডার ডাইভার্সিফিকেশনের আইডিয়া তখন প্রথম আসতে শুরু করে। সেক্সুয়াল ওরিয়েন্টেশন যে কেবলমাত্র মেল এবং ফিমেল, তার বাইরেও হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, এলজিবিটিকিউ, এলজিবিটিকিউ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সভেস্টাইট, এলজিবিটিকিউ প্লাস এখন বলে। এই বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন হতে পারে, সেক্সুয়ালিটি কেবলমাত্র মেল এবং উইমেন এই বাইনারির মধ্যে আবদ্ধ নয়, এবং ভেরিয়াস নন বাইনারি মুভমেন্টস, নন বাইনারি মানে মেন এন্ড উইমেন, এই প্লাস এবং মাইনাসের বাইরেও অনেক ধরনের, দেয়ার ক্যান বি মেনি আইডেন্টিটিস, অনেক ধরনের আইডেন্টিটি এখানে থাকতে পারে। এই যে ধারণা তৈরি হওয়া, এটা হচ্ছে থার্ড ফেমিনিজমের পার্ট। আমি পড়াবো ইন্টারসেকশনালিটি, এটাকে ইন্টারসেকশনাল ফেমিনিজম বলে। ইন্টারসেকশনাল ফেমিনিজম মানে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা খানিকটা বুঝতে পারো। আমি তো ইন জেনারেল জেন্ডার নিয়ে একটু ব্রড আলোচনা করছি, তারপর আমি স্পেসিফিক আলোচনাতে ঢুকবো। ইন্টারসেকশন মানে দুটো বা ততোধিক যদি জিনিস একে অপরের সঙ্গে মিলে যায়, তাকে বলা হয় ইন্টারসেকশনাল ফেমিনিজম। আমি তোমাদের যদি ইন্টারসেকশনাল ফেমিনিজমের একটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে, if you can see, this is for example a Venn diagram, ঠিক আছে? এবার এখানে একটা সাইকেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এটা বিভিন্ন ভাবে এর একে অপরের সঙ্গে মিলছে। কোথায় কোথায় মিলছে? ইন্টারসেকশনাল ফেমিনিজম বলে যে এই যে হিস্ট্রি অফ দ্য ডিসক্রিমিনেশন অ্যান্ড প্রিভিলেজ, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, বৈষম্যের ইতিহাস এবং কাউকে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার ইতিহাস অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডিটারমাইন্ড হয়। কি কি? জেন্ডার, আগেই বলেছি, লিঙ্গ, কাস্ট, তুমি কোন কাস্টে বিলং করো, ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য, সেক্সুয়ালিটি, রেস, কোন জাতিতে বিলং করো, কোন এথনিসিটিতে বিলং করো, বাঙালি ধরা যাক একটা এথনিক কমিউনিটি, কোন ধর্মে বিলং করো। একই রকম ভাবে ধরা যাক আমার নাম হচ্ছে অরিন্দম ঘোষ, আমার নাম থেকে তোমরা কি বুঝলে? I am basically a middle-aged
a person who is 35 years old, a 35 years old male who belong to the Kayastha category, who is an assistant professor and whose gender is male, আমি আগেই বলছি। এর ফলে আমার আইডেন্টিটি ডিটারমাইন্ড হচ্ছে আমি একজন বেসিক্যালি হিন্দু, আমি একজন পুরুষ, হিন্দু পুরুষ, যে একটা মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করি এবং একটা সরকারি চাকরি করি। এই একই এক্সপিরিয়েন্স কি বলা যেতে পারে একজন মুসলিম বা একজন ইসলামিক ধর্মে দীক্ষিত মহিলা, তার আইডেন্টিটি, বা একটা ট্রাইবাল আনএডুকেটেড উইমেন, তার আইডেন্টিটি কি এক হবে? উত্তরটা হচ্ছে এক নয়, না হবে না। এবং এই যে ইন্টারসেকশনাল ফেমিনিজম, এরা বলে যে তোমার জেন্ডার আইডেন্টিটি দ্যাট ইউ আর আ ফিমেল, তার সঙ্গে সঙ্গে যদি তুমি বিলং করো কোনো একটা মার্জিনালাইজড ক্যাটেগরিতে, ফর এক্সাম্পল ইউ আর আ মুসলিম উইমেন, ফর এক্সাম্পল ইউ আর ট্রাইবাল উইমেন, সেক্ষেত্রে তুমি পলিটিক্যালি সোশ্যালি আরো অনেক বেশি মার্জিনালাইজড। সেক্ষেত্রে তোমার আইডেন্টিটি, মানে এই যে ভেরি আইডিয়া অফ দ্য অপারেশন অ্যান্ড সাপ্রেশন, তোমার সেই আইডেন্টিটির উপরে ডিটারমাইন্ড হবে। একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাইতে পারে, একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, তুমি কোনো একটা অফিসে চাকরি করো এবং ইউ আর ফর এক্সাম্পল, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ফর এক্সাম্পল, ঠিক আছে, এখানে আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি না, মুখেই এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক ইউ আর ওয়ার্কিং ইন অফিস অ্যান্ড ইউ আর আ হোয়াইট উইমেন। সেই অফিসে হোয়াইট উইমেনরা মার্জিনালাইজ হচ্ছে না, কিন্তু সেই একই অফিসে ইউ আর আ ওম্যান, বাট ইউ আর আ ব্ল্যাক ওম্যান, your ethnicity is black, you are for example an African American woman, তুমি সেখানে মার্জিনালাইজ ফিল করছো এবং তোমাকে সে তোমার উপরেই অত্যাচারটা হচ্ছে। তাহলে এখানে অত্যাচারটা কেবলমাত্র তোমার জেন্ডার আইডেন্টিটির উপরে ডিটারমাইন্ড হচ্ছে না। এখানে অত্যাচারটা কিসের উপরে ডিটারমাইন্ড হচ্ছে? এখানে অত্যাচারটা তার সঙ্গে সঙ্গে জেন্ডার এবং এথনিসিটি, এই ভেন ডায়াগ্রামের এই যে ডায়াগ্রাম, এখানে জেন্ডারও ঢুকছে আবার এথনিসিটিও ঢুকছে। যখন রেস, এথনিসিটি, ক্লাস, তোমার ইকোনমিক স্ট্যাটাস, কোনো কিছুটা না কোনো কিছুর উপরে ডিপেন্ড করে তোমার আইডেন্টিটিতে ডিসক্রিমিনেশন হচ্ছে। ফলে তুমি এখানে ইন্টারসেকশনাল জেন্ডার অপারেশনের শিকার। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? বা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরা যাক ইউ আর আ ডিসেবল উইমেন। ডিসেবল মিন্স ইউ আর ফর এক্সাম্পল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এই যে ডিসেবিলিটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইউ আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এট দ্য সেম টাইম উইমেন, তোমার উপরে অত্যাচার হচ্ছে। তার মানে কি? সেটা কেবলমাত্র তোমার উইমেন আইডেন্টিটির উপরে ডিপেন্ড করে নয়, তোমার যে ডিসেবিলিটি সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি, ফিজিক্যালি দ্যাট ইউ আর ডিক্রেপিট, তার উপরে বেসিস করে তোমার উপরে সামাজিক অত্যাচারটা হচ্ছে। ফলে তোমার কালচার, তোমার স্ট্যাটাস, তোমার এথনিসিটি, তোমার রিলিজিয়ন, তোমার এজ, হতে পারে বেশি বয়সের নারীদের উপর অত্যাচার হচ্ছে বা কম বয়সের উপর হচ্ছে, এই এই ন্যাশনালিটি, তার উপরে ডিপেন্ড করে যখন তোমার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হয় বা সোশ্যাল বা কালচারাল অপারেশন বা সাপ্রেশন হয়, তাকে আমরা ইন্টারসেকশনাল অপারেশন বা ইন্টারসেকশনাল সাপ্রেশন বলতে পারি। আমার কথা কি শোনা গেছে নাকি বন্ধ হয়ে গেছে? হ্যালো, শোনা গেছে? আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। এবার ছবি দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, কে কে কিছুটা বলছি তো বলো। কেউ একটা কিছু বলছিলে? না বলছিলে না? বেশ বেশ,
এবার আমার পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। বেশ, বলো এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমি বুঝবো কেমন করে তোমরা বুঝতে পারছো কিনা? কোন জায়গাতে বুঝতে হ্যাঁ না স্যার, পারলে বোঝা বলো। যাচ্ছে। কি বলছো? কি বললে শুনতে পেলাম না। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আরো অনেক ধরনের ফোর্থ ওয়েভ ফেমিনিজমে আরো অনেক ধরনের সরি থার্ড ওয়েভ ফেমিনিজমে আরো অনেক ধরনের মুভমেন্ট তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে সেক্স পজিটিভিটি। It's a philosophy that encourages people to have a positive attitudes towards sexuality. অর্থাৎ সেক্সুয়ালিটি সম্পর্কে যে লোকের যে একটা মানে হুইসপারিং হাসি ব্যাপার, যে মানে মাই গড সেক্সুয়ালিটি মানে একটা অন্যরকম ব্যাপার, সেক্স কথাটা উচ্চারণই করা যেত না আমাদের ছোটবেলায়। কিন্তু এই যে এক ধরনের সোশ্যাল ট্যাবু, ফলে এই সোসাইটাল ট্যাবু, সেক্সুয়ালিটি ইজ ভেরি পার্ট এন্ড পার্সেল অফ দ্য হিউম্যান বিং। মানে আমাদের আমরা যে মানুষ, তার ভেরি আইডেন্টিটির মধ্যে সেক্সুয়ালিটি একটা পার্ট। সেক্সুয়ালিটি না থাকলে আমাদের রিপ্রোডাক্টিভ এবিলিটি থাকতো না, আমরা আমাদের বংশ বিস্তার করতে পারতাম না, আমাদের সমাজ ব্যবস্থা থাকতো না। দ্যাট ভেরি আইডিয়া দ্যাট উই আর হিউম্যান বিং অ্যান্ড উই আর সোশ্যাল হিউম্যান বিং, তার ভেরি বেসিস হচ্ছে এই সেক্স পজিটিভিটি। মানে সেক্সুয়ালিটিকে পজিটিভলি নেওয়া, পজিটিভ ডেভেলপিং আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড সেক্সুয়ালিটি, এবং মানে যে কোনো ধরনের সোশ্যাল ট্যাবুকে চ্যালেঞ্জ করা। আমি একজন রেপের ভিকটিম, মানে আমি সে কথা বলতে পারবো না কোর্টের কাছে গিয়ে, এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসা। ঠিক আছে, এই এক ধরনের সেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস তাকে সাপোর্ট করা এবং সেক্স পজিটিভ একটা আইডিয়া তৈরি করা, এটা হচ্ছে সেক্স পজিটিভিটি মুভমেন্টের বেসিস। তার সঙ্গে সঙ্গে আরো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মুভমেন্ট তৈরি হয় সেই সময়, এগুলো নিয়ে আমি পরে হয়তো অল্প অল্প করে আলোচনা আরো করতে পারবো, এন্ড দ্যাট ইজ ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজম হচ্ছে এক ধরনের পলিটিক্যাল, থিওরিটিক্যাল বা এডুকেশনাল মুভমেন্ট, যেখানে নারীদের সঙ্গে প্রকৃতির তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে এই যে এজ অফ দ্য অ্যানথ্রোপোসিন, অ্যানথ্রোপোসিন মানে আমাদের বর্তমান এজকে বলা হয় এজ অফ দ্য অ্যানথ্রোপোসিন, যেখানে মানুষ, হিউম্যান বিং হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড দ্য ব্লুপ্রিন্ট অফ দ্য আর্থ। যেখানে প্লাস্টিক ইউজ করে, আর পৃথিবীর ইতিহাসে অন্য কোনো অ্যানিমেল এইভাবে পৃথিবীর ক্ষতি করেনি কতটা মানুষ করেছে। মানুষ পৃথিবীর আর্কিটেকচার, স্ট্রাকচার সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে, ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। আন্টার্কটিকাতে বরফ গলা থেকে শুরু করে, ক্লোরোফ্লুরো কার্বনের ইনভেনশন থেকে শুরু করে, প্লাস্টিকের ইনভেনশন থেকে শুরু করে, অ্যানথ্রোপোসিন ইজ এ নিউ জিওলজিক্যাল ইপক, যেখানে মানুষ পৃথিবীর বয়স বাড়িয়ে দিয়েছে, পৃথিবীকে শেষ করে দিয়েছে। পৃথিবীর এই যে এজিং, এই এজিং প্রসেসের মানুষ সব থেকে বেশি দায়ী। এবং ইকোফেমিনিজম কার কথা বলে? ইকোফেমিনিজম হচ্ছে ইটস আ ব্রাঞ্চ যেখানে ফেমিনিজম এবং পলিটিক্যাল ইকোলজি এই দুটোকে মেশানো হচ্ছে। অর্থাৎ যেরকম ভাবে দিনের পর দিন নারীদের উপর অত্যাচার হয়েছে, নারীরা অপ্রেস, মার্জিনালাইজ, পার্শ্বরেখায়িত ফিল করেছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেই একই রকম ভাবে প্রাকৃতিক পৃথিবীর ক্ষেত্রে, ন্যাচারাল ওয়ার্ল্ডের উপরেও এই পেট্রিয়ার্কি তাদের অপারেশন চালিয়েছে। পেট্রিয়ার্কি মানে পুরুষ, কারণ মেজর মোস্ট গভর্নমেন্টাল যে ডিসিশন তারা তো পুরুষরাই নিয়েছে। ফলে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে শুরু করে, শিল্প বিপ্লব থেকে শুরু করে অন্য সবকিছুর যে বাই প্রোডাক্ট, এই সমস্ত বাই প্রোডাক্টের রেসপন্সিবিলিটি কাদেরকে নিতে হবে? পুরুষদেরকেই নিতে হবে। বিখ্যাত ফ্রেঞ্চ রাইটার ফ্রাঁসোয়া এবং FRANCOISE Diaubon, বিখ্যাত ফ্রেঞ্চ অথর, লেবার রাইটস অ্যাক্টিভিস্ট, তিনি এই ইকো ফেমিনিজমের থিওরির কথা বলেন। তিনি বলেন একটা গ্রিন ইগ্যালিটেরিয়ান সোসাইটি, যেখানে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে, একটা কোলাবোরেটিভ সোসাইটি গড়ে তোলা,
এবং তিনি বলেন যে পৃথিবীতে নারীদের রক্ষা করা হবে, যে পৃথিবীতে সোশ্যাল জাস্টিস থাকবে। বলা যেতে পারে নারীদেরই একটা রূপ বলা যেতে পারে প্রকৃতি। প্রকৃতিকে তো আমরা মা বলি। যেহেতু নেচার ইজ এসেনশিয়ালি রিপ্রোডাক্টিভ, জন্ম দেয় সবকিছু। নেচার থেকে সমস্ত শস্যের জন্ম হয়, নেচার থেকে সমস্ত ফল ফুলের জন্ম হয়। তাই প্রকৃতিকে সাধারণভাবে নারীর সঙ্গে তুলনা করা হয়। ফলে যেখানে নারীদের ইকুয়াল রাইটস রয়েছে, নারীদের ইকুয়াল অপরচুনিটি রয়েছে যে পৃথিবীতে, সেখানে প্রকৃতিরও রয়েছে। সেখানে প্রকৃতিকে প্রোটেক্ট করতে হবে। সেখানে প্রকৃতি কেন সোশ্যাল জাস্টিস পায়। ঠিক আছে? এই যে ইকুয়ালিটির কথা, এই ইকুয়ালিটির কথা থেকে আমরা বলা যেতে পারে গ্রিন ফেমিনিজম বা ইকো ফেমিনিজমের জন্ম হচ্ছে। পরিষ্কার? ইকো ফেমিনিজম, সেক্স পজিটিভিটি, এখান থেকে আবার ভেগান, যারা যারা কেবলমাত্র কোনো দুগ্ধজাত প্রোডাক্টও খায় না, ভেজিটেরিয়ান নয় ভিগান, এই ভেজিটেরিয়ান ইকো ফেমিনিজম, ভিগান ইকো ফেমিনিজম, ট্রান্স ফেমিনিজম। ট্রান্স ফেমিনিজম হচ্ছে বললাম আমি এলজিবিটি, তার মধ্যে থেকে যারা ট্রান্সসেক্সুয়াল, যারা যারা বেসিক্যালি নিজেদের জেন্ডার আইডেন্টিটিতে মানে মেল ফিমেলের বাইরেও এক ধরনের অ্যান্ড্রোগাইনিক মেল এবং ফিমেল মিলিয়ে যে যে জেন্ডার আইডেন্টিটি, সেখান থেকে ট্রান্স ফেমিনিজমের জন্ম। ঠিক আছে? ট্রান্স ফেমিনিজম is a feminism that focuses on the transgender. Transgender women মানে a woman who was assigned male at birth. A transgender male মানে a man who assigned female at birth. যে জন্মেছে হয়তো একজন ট্রান্স ওমেন জন্মেছে পুরুষ হিসেবে, কিন্তু পরে ফিল করেছে that he is basically a woman trapped in the male's body. পুরুষের শরীরে বন্দী একজন নারী। আবার উল্টোটা হতে পারে, নারীর শরীরে বন্দী একটা পুরুষ। এটা আমি বারবার বলছি, the very idea of the gender fluidity, that gender is not equated with sexuality. Gender মানে কিন্তু sexuality নয়। sexuality মানে তুমি যে যে সেক্সে জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি ফিল করতেই পারো সেই সেক্সুয়ালিটি থেকে তোমার আইডেন্টিটি আলাদা, তাই না? ফলে এই যে ট্রান্সজেন্ডার উইমেন বা ট্রান্সজেন্ডার মেন, তাদের কথা কারা বলবে? তাদের কথা বলবে এই ট্রান্স ফেমিনিজম। ঠিক আছে? ফলে এই যে আমরা আমরা ধরে নিই যে জেন্ডার ভেরিয়েন্স বা জেন্ডার নন কনফর্মিটি বা জেন্ডার এক্সপ্রেশন কেবলমাত্র মেল এবং ফিমেলই হতে পারে, তার বাইরেও হতে পারে। এই ম্যাসকুলিনিটি এবং ফেমিনিটির বাইরেও অনেক ধরনের জেন্ডার আইডেন্টিটি থাকতে পারে, এই বাইনারির বাইরে বেরিয়ে। তার কথা বলে হচ্ছে এই ট্রান্স ফেমিনিজম। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, সবাই মোটামুটি ধরতে পারছো? বেশ, আশা করছি সবার কাছে মোটামুটি ফেমিনিজমের বেসিক্সটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ফলে এই যে ডিফারেন্ট ওয়েভে আমরা যত বেশি ওয়েভ বাড়ছে, অর্থাৎ যত বেশি আমরা মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজম দিকে যাচ্ছি। পোস্ট মডার্নিজম মানে আফটার 1950s, যখন মাল্টি ন্যাশনাল মাল্টি এথনিক কমিউনিটিতে পৃথিবী আরো বেশি পরিমাণে ভাগ হয়ে যাচ্ছে, তত বেশি এই 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 ফেমিনিজমের আইডিয়া গুলো অনেক বেশি ভ্যারিড হচ্ছে, অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজমের মধ্যে যে 2012 পর থেকে এই যে ভেরিয়াস কাইন্ড অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আমরা যেটাকে বলছি হচ্ছে ওই হ্যাশট্যাগ দিয়ে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এবং রেপ কালচার, মি টু মুভমেন্ট, হ্যাশট্যাগ দিয়ে মি টু, এইগুলো প্রত্যেকটাই এই ফোর্থ ওয়েভ ফেমিনিজমের মধ্যে পড়ছে, যেখানে the women are using social media, Facebook, Instagram and other various communities in order to combat the sexual harassment. তারা বেরিয়ে আসছে যে এই যে খুব একটা ইম্পর্টেন্ট ফ্রেজ ইউজ করা হয় বিশেষ করে এলজিবিটিকিউ কমিউনিটির ক্ষেত্রে, দ্যাট ইজ কামিং আউট। কামিং আউট মানে বেরিয়ে আসা।
তোমার যে শেল, SHELL, শেল মানে হচ্ছে তোমার যে ছোট্ট ঘর, তোমার যে চারপাশের দেওয়াল, যে দেওয়ালের মধ্যে তোমাকে বন্দি করে রাখা হয়েছে, সেই দেওয়াল ছেড়ে বেরিয়ে আসছে। দিনের পর দিন ধরে তোমাকে বলা হয়েছে যে তুমি কেবলমাত্র নারী বা পুরুষ এই দুইয়ের বাইরে তোমার আইডেন্টিটি হতে পারে না। সেই আইডেন্টিটি বলা যেতে পারে শ্যাকল থেকে ভেঙে চুরে যখন একজন নারী বা পুরুষ বেরিয়ে আসে, তাকে বলা হয় কামিং আউট। সে নিজেকে ডিসকভার করছে অ্যাজ আ ট্রান্স উইমেন বা অ্যাজ আ ট্রান্স ম্যান। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভেরি আইডিয়া অফ দ্য কামিং আউট। মনে রাখবে, এইভাবে ফার্স্ট ওয়েভ ফেমিনিজম যেটা শুরু হয়েছিল 19th এবং 20th সেঞ্চুরিতে as only a voting rights, at, as only as a movement for gaining equal legal opportunity, for getting equal women voting right, যেটা দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে সেকেন্ড ওয়েভে সেটা ফ্যামিলিতে চলে যায়, বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন প্রতিষ্ঠানে সমান অধিকারের কথা বলে, রিপ্রোডাক্টিভ রাইটের কথা বলে, মেটারনিটি লিভের কথা বলে। সেটা পরবর্তীকালে ইন্টারসেকশনাল ফেমিনিজম, সেক্স পজিটিভিটি, ট্রান্স ফেমিনিজম, এই ধরনের মাল্টি ফ্যাসেটেড মুভমেন্টে রূপান্তরিত হয়। এবং পরবর্তীকালে চতুর্থ ওয়েভে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে পর্যন্ত ব্যবহার করা শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্টকে ফাইট করার জন্য। ফলে এইভাবে যখন মি টু মুভমেন্টের জন্ম হচ্ছে, এইভাবে নারীবাদ বা এইভাবে আমরা বলতে পারি মানবিক চর্চা, কিন্তু তার শুরুটা হয়েছিল একটা অত্যন্ত সাধারণ সমানতার জন্য লড়াই দিয়ে। বর্তমানে কিন্তু একটা অত্যন্ত কমপ্লেক্স জেন্ডার আইডেন্টিটি সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। তোমরা জানো এলজিবিটিকিউ কমিউনিটি নিয়ে তাদের ইকুয়াল, তাদের ম্যারেজকে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া নিয়ে। এই একটা কমপ্লিকেটেড জেন্ডার আইডেন্টিটির লিগ্যাল ফাইটে রূপান্তরিত হয়েছে। ফলে নারীবাদের যে চলার পথ, তা কোনো কালই খুব মসৃণ ছিল না। সেটা যেতে 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 আমরা এই বর্তমান রূপ ধারণ করেছি। আমি কিছু বেসিক কনসেপ্ট, ফেমিনিজম পড়াতে গেলে কিছু সাধারণ কনসেপ্টের প্রয়োজন হয়, সেগুলো একটু পরপর বলে দিচ্ছি। তোমরা এই কনসেপ্টগুলো অনেকেই নাম শুনেছ, আমি জাস্ট 2 মিনিটে একটু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। The first is the idea of the patriarchy. What is patriarchy? Patriarchy মানে পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র কি? It's basically a system that privileges men, যেটা পুরুষদেরকে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে প্রাধান্য দিয়ে এসেছে। ক্ষমতা মানেই পুরুষের ক্ষমতা। বেসিক্যালি যেহেতু আমাদের সমাজে একেবারে আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত, একেবারে আদিম যুগে মানে অনেক পুরনো সময় যখন প্রথম চাষাবাদ শুরু হয়, বলা হয় সেটা একটা মেট্রিয়ার্কাল সোসাইটি ছিল। সেখানে নারীরা নিয়ন্ত্রণ করতো সবকিছু। কিন্তু ফ্রেডরিশ এঙ্গেলস, বিখ্যাত জার্মান থিওরিস্ট, জার্মান ফিলোসফার, যিনি মার্কসের কম্প্যাট্রিয়েট ছিলেন, তিনি বলেন যে বেসিক্যালি আফটার দ্য এগ্রিকালচারাল রেভলিউশন, কৃষি বিপ্লবের পরে যখন মানে কৃষি বিপ্লব যখন শুরু হয় প্রথম আর কি, তখন মেন বিকামস ডমিনেন্ট। ওয়াই? কারণ ফিজিক্যালি তাকে মাঠে চাষ করতে হতো। ফলে উইমেনরা বাড়ি থাকতে আরম্ভ করলো, তারা মাঠে চাষ করতে গেল। সেই সময় থেকেই পেট্রিয়ার্কির প্রথম জন্ম হয়, এটা এঙ্গেলস বলেন, এবং তার থিওরিটা প্রায় অ্যানথ্রোপোলজিক্যালি প্রুভেন বলা যেতে পারে। কিন্তু এই যে পুরুষতন্ত্র, এটা কিন্তু একটা তন্ত্র, একটা সিস্টেম। এটা কিন্তু কয়েকটা সাধারণ স্মল গ্রুপ অফ মেন দ্যাট দে আর সিটিং ইন এ রুম এবং তারা ডিসিশন নিয়েছে অপ্রেসিং দ্য উইমেন, তা কিন্তু নয়। পুরুষতন্ত্র একটা সিস্টেম, একটা নাম, যেটা চিরকাল হিস্টোরিক্যালি নারীদেরকে পার্শ্বরেখায়িত করেছে, পুরুষদেরকে বেশি প্রাধান্য দিয়েছে। এই যে একজন নারী নারী রান্নাঘরে বেশি সুন্দর, তাদের ডোমেস্টিক ডিউটি করা উচিত, এবং একজন পুরুষ সে বাইরের পৃথিবী দেখবে, দিস ভেরি আইডিয়া ইজ পেট্রিয়ার্কাল। এবার আমি তোমাকে বলতে পারি যে তাহলে কেবলমাত্র কি পুরুষরাই পুরুষতন্ত্রের মধ্যে রয়েছে?
না, নারীরাও এই পুরুষতন্ত্রকে সমানে বাড়তে সাহায্য করেছে। প্রথমত মেনে নিয়ে, দ্বিতীয়ত এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় বহু নারীরাই নিজেরাই বিশ্বাস করে। ফর এক্সাম্পল, বহু, আমি একদম ক্রস এক্সাম্পল দিচ্ছি, একাডেমিক এক্সাম্পলের বাইরে, বহু বাড়িতে বহু শাশুড়িরা রয়েছেন, বহু মাদার ইন লরা রয়েছেন, যারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে তাদের যারা নেক্সট জেনারেশন অফ ওয়াইফ, তার যে ছেলের যে স্ত্রী হবে, তাদের কখনোই বাইরের পৃথিবীতে চাকরি বাকরি করা কোনো মানে হয় না। তারা তারা সেই পেট্রিয়ার্কাল ধারণাটাকে পরবর্তীকালে জেনারেশনে নিয়ে যাচ্ছে। ফলে এইভাবেই কিন্তু নারীরা এই পেট্রিয়ার্কাল সিস্টেমের পার্ট এবং পার্সেল। অনেক সময় অনেক পুরুষ দে আর ভিকটিমস অফ দ্য পেট্রিয়ার্কি। ওয়াই? কারণ অনেক পুরুষ চায় সত্যি তার স্ত্রী চাকরি করুক, তার স্ত্রী প্রফেশনাল পৃথিবীতে দেখুক, কিন্তু সে চাইলেও পারে না, কারণ তার বাবা তার মা যে সিস্টেম তৈরি করে দিয়েছে এই পুরুষতন্ত্রের, তার থেকে সে বেরোতে পারে না। ফলে সে সেই সিস্টেমের ভিকটিম, সে সেই সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রিত, সেটার বাইরে যারা যারা সেই সিস্টেমের ভিকটিম না থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারাই এক ধরনের রেভলিউশন তৈরি করে, তারাই এক ধরনের সত্যি বিপ্লবী ধারণা তৈরি করতে পারে, বাকিরা সবাই পারে না। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? বল রে, পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে। একই রকম ভাবে একটু কি বলেছি, সেক্সুয়ালিটি এবং জেন্ডারের মধ্যে ডিফারেন্স। সেক্সুয়ালিটি রেফার্স টু দ্য বায়োলজিক্যাল and physiological differences between men and women which cannot be changed, which cannot be uh, 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 overlapped, যাকে কোনোদিন তার মধ্যে ডিফারেন্স ঠিক করা সম্ভব নয়, কারণ এটা একটা এক ধরনের জৈবিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। কিন্তু জেন্ডার, এই যে সমস্ত সায়েন্টিস্টরা মেন, অ্যাজ ইফ মেনরা বেশি ইন্টেলিজেন্ট, উইমেন ইঞ্জিনিয়ার কম বেরোয়, এই যে আমাদের ধারণা বা এই যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার যেটা আমরা তৈরি করেছি, এইটা পুরোটাই একটা জেন্ডার সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ হোয়াট ইজ জেন্ডার? জেন্ডার রেফার্স টু দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস বিটুইন মেন এন্ড উইমেন। সামাজিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক ডিফারেন্স, যেটা আমরা দিনের পর দিন ধরে আমাদের সমাজে তৈরি করেছি। সেক্সুয়ালিটির দুটো ক্যাটাগরি রয়েছে, মেল এবং ফিমেল। জেন্ডারের দুটো ক্যাটাগরি, ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন। ম্যাসকুলাইন মানে পুরুষত্ব, আর ফেমিনাইন মানে নারীত্ব। নারী মানে এই, পুরুষ মানে এই। ম্যাসকুলাইন স্টিরিওটাইপ মানে that men are as if logical, male are rational, male are aggressive, women মানে submissive, তারা aggressive নয়, তারা বেশি ইমোশনাল আছে, তারা ইনটিউটিভ, তারা ইমোশনের উপর বেশি গুরুত্ব দেয়, তারা খুব একটা স্ট্র্যাটেজিক নয়। এই যে আমরা ভেরিয়াস জেন্ডার রোল যখন তৈরি করে বলি সোসাইটিতে, রোল মানে মানে a range of behavior এবং attitude যেটা আমরা অ্যাট্রিবিউট করছি টুয়ার্ডস সেক্সুয়ালিটি। এবং ম্যাসকুলাইন, এই মানে উইমেনরা কি ম্যাসকুলাইন হতে পারে না? অবশ্যই পারে। আবার মেনরা কি ফেমিনাইন হতে পারে না? অবশ্যই পারে। মেন ডু ক্রাই, যে বলি যে মেন ডাজন্ট ক্রাই, মেন ডু নট ক্রাই, পুরুষরা কাঁদতে পারে না। বিভিন্ন ধরনের ফ্রেজ, যে তুই কি চুড়ি পরে আছিস নাকি, হ্যাঁ? অর্থাৎ চুড়িকে অ্যাজ এ মানে এক ধরনের ইনফিরিয়ার সেক্সুয়ালিটি বলে ডিল করে চুড়ি পরে থাকা। তোমার অ্যাজ এ ক্ষমতা নেই, তাই তুমি চুড়ি পরে আসলে প্রতিবাদ করতে পারছো না। ফলে উইমেনরা অনেক বেশি টলারেন্ট বলে তাদের উপর বেশি অত্যাচার করা, এরা অনেক বেশি সহ্য করতে পারে। উইমেনরা, মেনরা ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের যে স্টিরিওটাইপিফিকেশন যেটা আমরা আমাদের সমাজে দিনের পর দিন ধরে তৈরি করেছি, তাকে বলা হয় অ্যাসাইনিং জেন্ডার রোল, এবং সেটা পুরোপুরি এই সেক্সুয়ালিটি এবং জেন্ডারের কনস্ট্রাকশনের মধ্যে পড়ছে। এবং এই জেন্ডার রোলের উপর ডিপেন্ড করেই এক্সপেকটেশনস অফ আওয়ার সোসাইটি, কার উপরে কতটা আশা করব, উইমেনদের উপরে কতটা আশা করব, কতটা এক্সপেক্ট করব, পুরোটাই আমরা ঠিক করেছি। এই যে
এই যে জেন্ডার রোলের উপরে দাঁড়িয়ে সোশ্যাল এক্সপেকটেশনকে নির্ধারণ করা, এটা পুরোটাই এই সেক্সুয়ালিটি এবং জেন্ডারের মধ্যে ডিফারেন্স, এটা আমাদের সমাজ তৈরি করেছে। এখান থেকে একটা কনসেপ্ট বের হচ্ছে যার নাম হচ্ছে মিসোজিনি বা মিসোগাইনি বলে। মিসোজিনি ইজ আ কালচারাল অ্যাটিটিউড অফ হেট্রেড ফর ফিমেলস সিম্পলি বিকজ দে আর ফিমেল, যাকে বাংলায় বলা হয় নারী বিদ্বেষ। বয়সই দয়ে বয়ে একা দয়ে বয়ে, সরি পেট কাটা মধ্যবর্ষ, নারী বিদ্বেষের আইডিয়া হচ্ছে মিসোজিনি, এক ধরনের একটা সোসাইটির কালচারাল সিস্টেম্যাটিক অ্যাটিটিউড অফ হেট্রেড টুয়ার্ডস দ্য ফিমেল সেক্সুয়ালিটি। হিস্টোরিক্যাল অপারেশন, ঐতিহাসিকভাবে দিনের পর দিন ধরে নারীদের উপরে অত্যাচার করা হবে এবং একটা সেলফ কন্টেম্পটের ফিলিং তৈরি করা হবে, তারা নিজেদেরকে নিজেরা হেট করতে শুরু করবে। এইটা হচ্ছে দ্য ভেরি বেসিক কনসেপ্ট অফ দ্য মিসোজিনি বা মিসোগাইনি। আর মিস্যান্ড্রি কি? MISANDRY। মিস্যান্ড্রি হচ্ছে the hatred, misandry means the hatred of the male sex, উল্টোটা। misandry means the hatred of the male sexuality is known as misandry। মনে রাখবে misogyny, misandry। এখান থেকে আমরা একটা কনসেপ্টের কথা বলবো, দুটি কনসেপ্টের কথা আগে বলবো। one is essentialism and another is androgyny। আচ্ছা, এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে বলো কেউ। প্রয়োজনীয়, ইউজফুল, যেটা মানে যেটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল, যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। ধরা যাক আমাদের প্রতিদিনের বাঁচার জন্য ফুড ইজ এসেনশিয়াল, নিউট্রিয়েন্ট ইজ এসেনশিয়াল। নিউট্রিয়েন্ট ফুডের মধ্যেই থাকে, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এসেনশিয়াল। বাড়ি, শেল্টার, রুটি, SHELTER, রুটি, কাপড়া আর মাকান বলে না, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেসিক। সেরকম জেন্ডার স্টাডিজের ইতিহাসেও এসেনশিয়ালিজম বলা হয় কিছু ইনেট এসেনশিয়াল ডিফারেন্সেস বিটুইন মেন এন্ড উইমেন। বলা হয় অ্যাজ এ নারী এবং পুরুষের মধ্যে কিছু বেসিক তফাৎ থাকে। চাইলেও একজন নারী পুরুষ হতে পারবে না, একজন পুরুষ নারী হতে পারবে না। এই ধারণাটাই বেসিক্যালি একটা অত্যন্ত অপ্রয়োজনীয় ধারণা, একটা অত্যন্ত বলে যেতে পারে পেট্রিয়ার্কাল ধারণা। এবং এই দোজ হু আর পেট্রিয়ার্ক, তারা দিনের পর দিন এই এসেনশিয়ালিস্ট ধারণাটাকে বেশি করে মানুষের মধ্যে স্প্রেড করেছেন। বলেছেন এই এই যে নারীর মধ্যে এই যে তাদের তাদের নেচার, তাদের তাদের ইগো, তাদের ধরন, এই এই সব কিছুর মধ্যে কিছু কিছু এসেনশিয়ালি তারা পুরুষদের থেকে আলাদা। নারীদের পিঙ্ক রং পছন্দ, অ্যাজ এ পুরুষদের ব্ল্যাক পছন্দ। এই যে ধরনের ডিফারেন্ট, মানে তাদের মধ্যে তারা বায়োলজিক্যালি ডিফারেন্ট বেসিক্যালি, এই যে আইডিয়াটাকে স্প্রেড করা দিনের পর দিন, এটাই বলা যেতে পারে এক ধরনের এসেনশিয়ালিজমের পার্ট। যে তাদেরকে মানে বেসিক্যালি পুরুষকে আরো বেশি পরিমাণে পুরুষ এবং নারীকে আরো বেশি পরিমাণে নারী করে দেওয়ার জন্য এসেনশিয়ালিজম একটা পদ্ধতি, জোর করে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, তুমি এরকমই, এর বাইরে নয়। বুঝতে পেরেছো? এই যে পিজিএন হোলিং মানে একটা পায়রার খোপের মধ্যে ঢুকিয়ে দেওয়া। is also used as a rationale for pigeon holing, offering limited education, যাতে কম পরিমাণে নারীদের শিক্ষা দিতে হয়, ডিসক্রিমিনেশন বেশি করে বাড়ানো যায়, সমাজের মধ্যে বৈষম্য তৈরি করা হয়, তার একটা পার্ট হচ্ছে এসেনশিয়ালাইজেশন। অ্যান্ড্রোগাইনি কি? অ্যান্ড্রোগাইনি হচ্ছে এই প্রথম আইডিয়া, যেটা নারীরা কেবলমাত্র নারী এবং পুরুষরা কেবলমাত্র পুরুষ, এই যে এসেনশিয়ালিজমের যে আইডিয়া, সেটাকে ভেঙে দিল। It's characteristic of possessing the most positive personality characteristics of both male and female। এই যে আমি একজন পুরুষের মতো, আমার নারীর মতো মাথা হতে পারে, পুরুষের মতো দেহ হতে পারে,
আমি আবার একজন নারী পুরুষের মতো মাথা হতে পারে, নারীর মতো দেহ হতে পারে। ফলে a person who does not fit neatly into the typical masculine and feminine gender roles is androgyny. অ্যান্ড্রোগাইনাস মানে আমার মধ্যে নারী পুরুষ দুজনের কোয়ালিটি, দুজনের হরমোনাল ক্যারেক্টারিস্টিক সবই রয়েছে। ইউজুয়ালি এদেরকে অনেক সময় সোশ্যাল আউটকাস্ট হিসেবে ট্রিট করা হয়, অ্যান্ড্রোগাইনাস। অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটিতে ট্রান্সসেক্সুয়ালিটিকে আমরা অ্যান্ড্রোগাইনাস সেক্সুয়ালিটি বলি। ফলে এইভাবে আমরা কিন্তু অ্যান্ড্রোগাইনি বলতে বোথ হ্যাভ দ্য মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টারিস্টিক। এরপরে আমি একটা ক্যারেক্টারিস্টিক কথা বলে চলে যাব সিমন ডি বোভেয়ারে। এই ক্যারেক্টারিস্টিকটা মানে ক্যারেক্টারিস্টিক ইজ আ মুভমেন্ট, ইট ইজ নোন অ্যাজ এ ক্রিচার ফেমিনাইন। এ ক্রিচার ফেমিনাইন মানে উইমেন্স রাইটিং। এটা প্রথম হেলেন সিক্সু তার বিখ্যাত এসে 1975 এ দ্য লাফ অফ দ্য মেডিউসা তিনি ব্যবহার করেন। সিক্সু প্রথমবার বলেন যে ট্র্যাডিশন ম্যাসকুলাইন রাইটিং এর থেকে ফেমিনাইন রাইটিং অনেকটাই আলাদা। কোন কোন ক্ষেত্রে আলাদা, কিভাবে আলাদা, সেটা তিনি সেখানে ডিফারেন্স গুলো স্পট করান এবং কোন কোন এবং কিভাবে আলাদা সেটা তিনি সেখানে বলার চেষ্টা করেন। এবং এই যে এই যে এই যে একটা ফিমেল লেখা, তার তার যে রাইটিং স্টাইল ইজ এসেনশিয়ালি ডিফারেন্ট ফ্রম আ মেল। সেটা ফিমেল বডি থেকে আসছে, অ্যাজ ইফ শি ইজ রাইটিং থ্রু আর ব্লাড, থ্রু আর ভেরিয়াস ফেমিনাইন ফ্লুইডস। করে তার ভেতরে যে রাগ, একজন নারীর ভেতরে যে বলা যেতে পারে অঙ্গার, যে যে কয়লা, যে 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 আগ্নেয়গিরি যেটা জ্বলছে, সেটা এই ফেমিনিস্ট রাইটিং বা এই ক্রিচার ফেমিনাইন এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এই ক্রিচার ফেমিনাইন এক ধরনের 1970s এর বিখ্যাত ফ্রেঞ্চ ফেমিনাইন মুভমেন্ট বলে, যেটা গোটা ফ্রান্স জুড়ে হয়েছিল নারীদের দেহের অধিকার নিয়ে। একটা র্যাডিক্যাল মিলিটারি মুভমেন্ট বলা যেতে পারে। এই মুভমেন্টের বক্তাদের মধ্যে হেলেন সিক্সু রয়েছে, তারপরে জুলিয়া ক্রিস্টেভা রয়েছে, আর অনেকে রয়েছে। ফলে এই যে এক ধরনের ফেমিনাইন ল্যাঙ্গুয়েজ গড়ে তোলা, সার্চিং ফর সামথিং আনসার্চেবল, সামথিং হিডেন, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে নারীর যন্ত্রণা প্রকাশ করা যাবে, a search of a language which expresses the most ineffable, ineffable মানে ভাষায় প্রকাশ করা যায় না, and what cannot be expressed in structuralist language, that is a creature feminine. পরিষ্কার কি পরিষ্কার নয় বলো, পরিষ্কার কি না? পরিষ্কার কিরে? হ্যাঁ স্যার। বেশ, মাথায় রেখো প্রোটো ফেমিনিজম হচ্ছে ফেমিনিজমের আগের মুভমেন্ট, অর্থাৎ মডার্ন ফেমিনিজম যেটা শুরু হয় 1700, 1750। তার আগেও তো নারীদের নিয়ে বহু লেখা হয়েছে। প্রথম নারী লেখক বলা হয় এই ক্রিশ্চিয়ান ডি পাইজানকে, ইটালিয়ান ফ্রেঞ্চ রাইটার, যিনি প্রথম দ্য বুক অফ দ্য সিটি অফ লেডিজ লিখেছেন। ফলে এই যে মানে প্রোটো ফেমিনিজম নারীবাদের জন্মই হয় এই যে পলিটিক্যাল এবং সেক্সুয়াল ইকুয়ালিটি অফ দ্য উইমেন, তাকে নিয়ে অ্যাডভোকেসি করার অনেক আগেই, যখন তাকে নিয়ে অ্যাডভোকেসি করার আগেই এই ধরনের মুভমেন্টের যখন জন্ম হয়ে যায়, তাকে প্রোটো ফেমিনিজম। ঠিক আছে, প্রোটো ফেমিনিজম। এক মিনিট দাঁড়াও, আমি একটু জল আনি।
নারীবাদ জন্ম হওয়ার আগে যে বলা যেতে পারে যে ধরনের পলিটিক্যাল ফিমেলদের রাইটস নিয়ে যে ধরনের লেখাপত্র, এগুলো প্রত্যেকটাই এই প্রোটো ফেমিনিজমের পার্ট এবং পার্সন। বেশ, হ্যাঁ, এবার আমি চলে যাব তোমাদের সিলেবাসে থাকা এই তোমাদের ফেমিনিজমের বেসিক কনসেপ্ট আমাদের সিলেবাসে ছিল আর কি। এবার চলে যাব এই ভদ্র মহিলা যার নাম হচ্ছে সিমন দি বোভেয়ার, from 1908 to 1986, বিখ্যাত ফরাসি এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার যার নাম হচ্ছে জা পল সার্ত্র, যার নাম হয়তো অনেকে শুনে থাকবে। সেই সার্ত্রের ওয়াইফ ছিলেন হচ্ছে সিমন দি বোভেয়ার। তিনিও একজন বিখ্যাত ফ্রেঞ্চ রাইটার, ফ্রেঞ্চ ইন্টেলেকচুয়াল, এবং তিনিও কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার ছিলেন। তিনিও এই অস্তিত্ববাদে বিশ্বাস করতেন। প্রচুর লেখা লিখেছেন, তার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে দ্য সেকেন্ড সেক্স। নভেল লিখেছেন শি কেম টু স্টে, দ্য ম্যান্ডারিনস বলে বহু লেখাপত্র লিখেছেন। এবং এবার এই সিমন দি বোভেয়ার কেন কেন এত ভয়ঙ্কর বিখ্যাত হলেন এবং কেন সিমন দি বোভেয়ারকে এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজম বা সেকেন্ড জেনারেশন ফেমিনিজমের বলা যেতে পারে একেবারে মানে পুরোধা পুরুষ তাকে বলা হয় কেন, সেই আইডিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। সিমন দি বোভেয়ার যে কথাটা প্রথমেই বলেন, যেখান থেকে জেন্ডারের আইডেন্টিটি প্রথমবার জন্মটা হয়, মানে that men and women they can be biologically different but a social cultural construction of gender তাদের মধ্যে ডিফারেন্স তৈরি করে দেয়। সিমন দি বোভেয়ার লেখেন, one does not born as a woman but rather becomes a woman. একজন নারী জন্ম, one doesn't born as a woman, একজন নারী নারী হিসেবে কিন্তু জন্মায় না, নারী হয়ে ওঠে। অর্থাৎ তাকে সমাজ, সেই সমাজের চারপাশের যে বিভিন্ন ধরনের সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর তাকে নারী করে গড়ে তোলে। তার উপরে চাপ দিয়েও তুমি এটা করবে, এটা করতে পারবে না, এইগুলো তোমার সোসাইটিতে লিমিটেশন অ্যালাউড, এর বাইরে অ্যালাউড নয়, এত দূর তোমার লিমিটেশন, তোমাকে রান্না করেই বাড়ির বাইরে যেতে হবে, তুমি বাড়ির বাইরে রাত্রি 8টার পরে ফিরতে পারবে না, তুমি এই ধরনের কসমেটিক ইউজ করতে পারবে না, তুমি এই ধরনের পোশাক ব্যবহার করতে পারবে না। এই যে এন্টায়ার প্রসেস অফ লাইসেন্সিং উইমেন, তাদেরকে লাইসেন্স কয়েকটা বিষয় দেওয়া, কয়েকটা বিষয়ে না দেওয়া, তাদেরকে সেন্সর করা, এইটার বাইরে যেতে সেন্সর বোর্ডের মতো বাড়িতে সেন্সর বোর্ড বসানো, খাপ পঞ্চায়েত গ্রামে বসানো, এই পুরোটাই হচ্ছে one does not born as a woman but rather becomes a woman। এই নারী হয়ে ওঠার কাহিনীর কথা কিন্তু পরিষ্কার বলার চেষ্টা করেছেন সিমন দি বোভেয়ার। তার বিখ্যাত বই, এই বইটি তিনি রিসার্চ করেন এবং লেখেন 14 মাসের রিসার্চ 1946 থেকে 49 এর মধ্যে, এবং তারই প্রকাশ হয় এই সেকেন্ড সেক্সে। প্রথমেই বোভেয়ার জিজ্ঞেস করেন হোয়াট ইজ আ ওম্যান, কাকে আমরা নারী বলতে বুঝি, এবং তিনি বলতে পরিষ্কার শুরু করেন দ্যাট ম্যান ইজ কনসিডার্ড ডিফল্ট। আমাদের সমাজে শুরু থেকে আমরা পুরুষ বলতেই ডিফল্ট বলতে পুরুষকে বুঝি, পৃথিবীটাকে আমরা পুরুষদের চোখ দিয়ে দেখি, পৃথিবীটাই পুরুষ, এবং যা যা কিছু আদার, যা যা কিছু অপর, আমি আদারের ডেফিনেশন পড়া থেকে তোমাদের পোস্ট কলোনিয়ালিজমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বলেছিলাম যে আদারের ডেফিনেশন কি। এই যে ব্রিটিশ সাহেবরা তারা তারা অ্যাজ ইটসেলফ
এবং এই যে নেটিভ যারা, those who are Indian, those who are uneducated, those who are brown in color, তারা as if other, অপর। ইহা আমি নয়, ইহা অপর, এটা আমার পাঠ নয়। যা যা কিছু অপর, যা যা কিছু পার্শ্বরেখায়িত, সেগুলোকেই নারী বলে ডিল করা হয়েছে, নারী বলে দিয়ে দেওয়া হয়েছে। And thus humanity is male and man defines women, not herself. ভালো করে বোঝো, একজন নারীর আইডেন্টিটি কি করে হচ্ছে সে নারী, কারণ যা যা পুরুষের মধ্যে নেই তার মধ্যে দিয়ে ম্যান ডিফাইন্স উইমেন, তার নিজের মধ্য থেকে তার নিজের প্যারামিটারে একজন নারীকে ডিল করা হয় না। And Beauvoir describes the relationship of the ovum to sperm in various creatures, fish, insects, mammal, leading up to the human being. তিনি বলেন যে কিভাবে ওভাম স্পার্মের সঙ্গে মিলে একটা রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি হয়, এবং সেখানে বেসিক্যালি সবসময় স্পার্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়। And thus she describes women's subordination to the species in terms of reproduction. একদম রিপ্রোডাক্টিভ এজেন্সির উপরে ভিত্তি করে, প্রজনন ক্ষমতার উপর ভিত্তি করে নারী যদিও মানে একজন পুরুষকে তার উম্বে, তার তার জঠরে ক্যারি করে, তা সত্ত্বেও অ্যাজ ইফ একজন পুরুষই একজন সন্তানের জন্ম দেয়। And she compares the physiology of both men and women, concluding that values cannot be based on physiology and that facts of biology must be viewed in light of the ontological, economic and social and physiological context. তিনি প্রথমবার বললেন যে বায়োলজি দিয়ে তো আমরা আমরা বায়োলজির মধ্যে দিয়ে কখনো সোশ্যাল রাইটের কথা বলতে পারি না, আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, তার নারীদের রাইটের কথা আমাদেরকে কেবলমাত্র বায়োলজির বেসিসে আমরা এই পুরো মার্জিনালাইজেশনটা করেছি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বিখ্যাত সাইকোঅ্যানালিস্ট সিগমন্ড ফ্রয়েডের আইডিয়াকে সম্পূর্ণরূপে রিজেক্ট করেন তিনি। অ্যালফ্রেড অ্যাডলার, অস্ট্রিয়ান মেডিকেল ডক্টর, তার আইডিয়াকে রিজেক্ট করেন। করে তিনি প্রথমবার বলেন যে নারীদেরকে হিস্টোরিক্যালি এক ধরনের আমরা বলতে পারি সেকেন্ড সেক্স হিসেবে, সেকেন্ড সেক্সুয়ালিটি হিসেবে চিরকাল দেখা হয়েছে। তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তোলেন। বলো এখন অব্দি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? বলো, আশা করছি এটা ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। ফলে তিনি প্রচুর পরিমাণে মাইথোলজি কোট করেন, তিনি বাইবেল থেকে শুরু করে সবকিছু করেন। তিনি বলেন বাইবেল কোট করে, দ্য ফ্যাক্ট রিভিলস দ্য বেসিক অ্যাসিমেট্রি, অ্যাসিমেট্রি মানে অসমতা, সিমেট্রি মানে যে সমান যা কিছু, asymmetry between the terms masculine and feminine, যেখানে man defines the human as if man মানেই হচ্ছে মানুষ, not the women. It's an imbalance which goes back to the Old Testament. Old Testament কি হয়, একজন পুরুষের রিব কেজ থেকে নারীর জন্ম হয়, অ্যাডামের রিব কেজ থেকে as if a supplementary creature. আগে the God created Adam, the male, then Eve was created from the rib cage of the Adam. So being dispersed among men, women have no separate history, no natural solidarity, not they are combined as opposed to the other groups. এই যে এক ধরনের আমরা বলতে পারি সাবঅর্ডিনেশন অফ দ্য উইমেন, এটা তৈরি হচ্ছে এই আদারাইজেশনের কনসেপ্ট থেকে। পরিষ্কার? এখান থেকেই এই ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের জন্ম, এবং এখান থেকেই এই আদারাইজেশনের জন্ম হয়ে আসছে নারীরা। এইটাই সেকেন্ড সেক্সে হিস্টোরিক্যালি অ্যানালাইজ করেন কে করেন? সিমন ডি বুভিয়ার। এবং she covers female menstruation, virginity and female sexuality including copulation, marriage, motherhood, prostitution, এই বিভিন্ন ধরনের ট্যাবুড ইনস্টিটিউশন যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে ভয় পাই, দেহ ব্যবসা, বিয়ে, মাদারহুড, এই সব কিছু নিয়ে তিনি ডিটেইলে আলোচনা করেন। এবং তিনি দেখান যে কিভাবে দিনের পর the industrial revolution of the 19th century gave women an escape from their homes. প্রথমবার এই শিল্প বিপ্লবের ফলে
যখন প্রচুর পরিমাণে নারীদের দরকার পড়ে লেবার হিসেবে ইউজ করে সোসাইটি, তখন তারা প্রথমবার এই হোম থেকে বেরিয়ে পড়তে পারে। এবং Beauvoir traces the growth of the trade unions and participation of the people. এবং she examines how the spread of the birth control methods and the history of the abortionের ইতিহাস নিয়ে আলোচনা করেন তিনি। এবং কিভাবে এই যে প্রিভিলেজড কিভাবে মেলরা নিজেদেরকে প্রিভিলেজ হিসেবে দিনের পর দিন সোসাইটিতে এস্টাবলিশ করেছে তার কাহিনীও সিমন ডি বোভেয়ার বলে। সিমন ডি বোভেয়ার কিন্তু একজন যেহেতু এক্সিস্টেনশিয়ালিস্ট ছিলেন, এক্সিস্টেনশিয়ালিস্ট ফেমিনিজম যেটা সার্ট ছিলেন, সিমন ডি বোভেয়ারও এক্সিস্টেনশিয়ালিস্ট ফিলোসোফার ছিলেন। ফলে তিনি বিশ্বাস করতেন, যেমন সার্ট বিশ্বাস করতেন যে মানে one doesn't born as a woman but rather becomes a woman, এইটাই সার্ট বলেছিলেন এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। কি বলেছিলেন? এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। অর্থাৎ আগে তুমি পৃথিবীতে জন্মাও, বড় হও, প্রথমবার তুমি পৃথিবীতে আসো, তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার সোশিও কালচারাল ফ্যাক্টর, তুমি কোন স্কুলে পড়ছো, সেগুলো তোমাকে ডিটারমাইন করে, তোমার এসেন্স করে তোলে। সেই একই রকম ভাবে বোভেয়ার বিশ্বাস করতেন জেন্ডার ফ্লুইডিটিতে, FLUI সরি ভুল স্পেলিং বললাম, FLUIDITY। ফ্লুইডিটি মানে জেন্ডার ইজ ফ্লুইড, নারী বা পুরুষ বলে এরকম কোন ধরনের বাধা পথ থাকতে পারে না। তার বাইরেও জেন্ডার লোকেট করছে নিজেকে, তার বাইরে বেরিয়ে জেন্ডারকে দেখার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বারবারই আমাদের সিমন ডি বোভেয়ার করেছেন। এবং এখান থেকেই পরবর্তীকালে জুডিথ বাটলারের কনসেপশন অফ দ্য জেন্ডার পারফরমেটিভিটি বেরোবে যে পুরুষ বা নারীত্ব বলে কিছু হয় না, আমি সকালে নারী বিকেলে পুরুষ থাকতে পারি। পুরুষ বা নারী বলে কোন আলাদা করে কোন ধরনের ট্রেট, এইভাবে পার্সোনালিটি বিষয়ে ট্রেট ক্রিয়েট করা যায় না। এই যে বাটলারের থিওরি, এই বাটলার কাল পরের দিন পড়াবো, নেক্সট রোববার বা যেদিন তোমাদের ফাঁকা থাকবে, যেদিন শান্তি স্যার আমাদের টাইম দেবে। আজকে আমরা সিমন ডি বোভেয়ার পড়লাম এবং বেসিক কনসেপ্ট অফ দ্য ফেমিনিজম এন্ড জেন্ডার স্টাডিজ, ইন্টারসেকশনাল ফেমিনিজম থেকে শুরু করে পেট্রিয়ার্কি, জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি, মিসোজিনি, এসেনশিয়ালিজম, জেন্ডার রোলস, অ্যান্ড্রোগাইনি, প্রোটোফেমিনিজম, সেই বেসিক জিনিসগুলো, জেন্ডার স্টাডিজ এর যে বেসিক আইডিয়া, এবং অফকোর্স সিমন ডি বোভেয়ারের দ্য সেকেন্ড সেক্স আমরা আজকের ক্লাসে পড়লাম। বলো পরিষ্কার কি পরিষ্কার না? ইকোফেমিনিজম, এগুলো আমরা পড়েছি। পরিষ্কার? অ্যাটলিস্ট মোটামুটি বেসিক জিনিসগুলো শিখলে আজকের ক্লাসে? হ্যাঁ স্যার। বেশ, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো অসুবিধা নেই। Any questions from today's class? বেশ, কোনো প্রশ্ন নেই? বেশ, প্রশ্ন যখন নেই তাহলে এখানে ক্লাস এখানেই শেষ করছি আর কি মোটামুটি, ঠিক আছে?